দর্শক, ইসমাইলি মির্জাপুর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন নাসির দোলা। আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার সঙ্গে স্টুডিওতে আছেন জনাব আলতাফ পারভেজ, লেখক এবং গবেষক। আছেন জনাব আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। এছাড়া আমাদের সঙ্গে যুক্ত হবেন খুব শীঘ্রই ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। তিনি আসলে তিনিও আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। প্রথমেই জনাব আলতাফ পারভেজ, আপনার কাছে যেতে চাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ একটি অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে বিএনপি জুলাই সনদ নিয়ে একরকম ডুয়েল গেম খেলছে। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। বিএনপি আসলে জুলাই সনদ নিয়ে যেই ভূমিকা এই নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত পালন করলো, সেটিকে আপনি কিভাবে দেখেন? আসলে সামনে সংসদের প্রথম অধিবেশন এবং সবাই আশা করছে, এবং আমি নিজেও আশা করছি বা নাগরিক সমাজ আশা করছে যে জুলাই সনদ নিয়ে বিএনপি প্রধান দল হিসেবে, সংসদের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে এবং সরকার গঠনকারী দল হিসেবে একটা রোড ম্যাপ ঘোষণা করবে। কারণ একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বিএনপির ভূমিকায়, যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ সংসদের বিবেচ্য বিষয় হয়ে পড়েছে। গণভোটের মাধ্যমে জাতীয় সংসদ একই সাথে সংবিধান সংস্কার পরিষদও, এবং বিএনপি নিজে নির্বাচনী প্রচারণায় জনগণকে হ্যাঁ ভোট দিতে বলেছে এবং জুলাই সনদে স্বাক্ষরকারী একটা দল। ফলে সব মিলে তার একটা দায়িত্ব রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের। এই দায়িত্ব এড়ানোর সুযোগ নেই এখন আর। কিন্তু বিএনপি সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেননি। তো মনে হচ্ছে তাদের নিজস্ব কিছু বক্তব্য আছে। সেই বক্তব্য অনুমান করা যায় যে জুলাই সনদে স্বাক্ষর করার সময় যেসব বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেগুলো গণভোটে চলে এসেছে, গণভোটে অনুমোদিত হয়ে গেছে। সেগুলো নিয়ে তারা হয়তো তাদের ভিন্ন অবস্থান প্রকাশ করবে, বলবে। কিন্তু ইতিমধ্যে যেহেতু সরকার গঠন হয়ে গেছে এবং কয়েক সপ্তাহ পেরিয়েও গেছে, এবং যখন সংসদের অধিবেশন বসবে তখন প্রায় 1 মাস হয়ে যাবে। এই 1 মাসের মধ্যে জুলাই সনদ নিয়ে, সংস্কার নিয়ে কোনো আলাপ হচ্ছে না এখনো। কিন্তু বিএনপি একটা, যেমন ডেপুটি স্পিকার নিয়োগের ক্ষেত্রে তারা জুলাই সনদ বা জুলাইয়ের অঙ্গীকারের সাথে মিল রেখে পদক্ষেপ নিতে চাচ্ছে। কিন্তু মানুষ আসলে এখনো বিএনপির বক্তব্যটা জানে না, তারা এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি। আমার প্রত্যাশা, মানুষ আশা করছে বা অপেক্ষা করছে যে জুলাই সনদ বিষয়ে বিএনপি তার অবস্থান পরিষ্কার করবে, এবং এই সংস্কার যেগুলো আসলে জুলাই সনদে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশার সামান্যই এসেছে, বরং প্রত্যাশাটা, আকাঙ্ক্ষাটা, সংস্কারের প্রয়োজনীয়তাটা বাংলাদেশে অনেক বড়। বিএনপি নিজেরও 31 দফার সংস্কার প্রস্তাব রয়েছে। ফলে সংস্কার বিষয়ে তার একটা অঙ্গীকার তো রয়েছে, এবং জুলাইয়ের প্রত্যাশার চাপও আছে, দাবিও আছে। ফলে তাকে একটা রোড ম্যাপ জানাতে হবে মানুষকে দ্রুত। কারণ সরকার দৈনন্দিন কাজ, প্রশাসনিক কাজ, তার নিজের কর্মসূচি, ইশতেহার বাস্তবায়ন, এগুলোর পাশাপাশি জুলাইয়ের আকাঙ্ক্ষা বিষয়েও এই সরকার কি করে সেইটা জনগণ জানার জন্য, দেখার জন্য মানে আগ্রহ ভরে অপেক্ষা করছে। আমি জি, এনসিপি এবং জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে দলীয় আইনজীবীদের হাইকোর্টে পাঠিয়ে জুলাই সনদ আর গণভোটকে অবৈধ হিসেবে রায় নেয়ার চেষ্টা করছে বিএনপি। আপনি কি তাই না, মনে করেন? এটা তো একটা বিরোধী দল হিসেবে তারা এগুলো বলতে পারে, তাদের কিন্তু তথ্য প্রমাণ তো এখানে নেই। একটা রাজনৈতিক বক্তব্য, আমি সেটা মানে উড়িয়ে দিতে পারি না। কিন্তু জুলাইয়ের যেভাবে গণভোট আয়োজন হয়েছে এবং তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেসব অধ্যাদেশ হয়েছে সেগুলো নিয়ে যে আদালতে প্রশ্ন উঠবে, এটা আসলে অনুমান করা গিয়েছিল। তো আদালতের তো নিজস্ব এখতিয়ার আছে সেটা বিবেচনা করার। আমার মনে হয় যে কেউ আদালতে যেতে পারে, আদালত সেই বিষয়ে তার অবস্থান জানাবে। কিন্তু এটা মানে অনুমান অযোগ্য বিষয় নয়, এটা আগে থেকে অনুমান করা হচ্ছিল। গত 18 মাসের অনেক বিষয় আদালতে যাবে এবং আদালত এটা বিবেচনা করবে, মতামত দিবে। আমার মনে হয় এটার পক্ষে বিপক্ষে এখনই মন্তব্য করা ঠিক হবে। জনাব আলাউদ্দিন আহমদ, আপনার কাছে যেতে চাই। একটু যদি বলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আরেকটি মন্তব্য, তিনি বলেছেন যে সরকার বিরোধী দলকে ডেপুটি স্পিকার দিবে বলে এক ধরনের ললিপপ দেখাচ্ছে। কিন্তু আমরা অন্য খবর থেকে জানতে পারছি যে এনসিপি থেকে জামায়াতের কাছে ডেপুটি স্পিকার পদ চাওয়া হয়েছে। তো যেই ললিপপ সরকার দেখাচ্ছে বলে আপনারা অভিযোগ করছেন, সেই ললিপপ কি আপনারা নিজেরাই চাইছেন? এটা কি সত্যি?
প্রথমত আপনার জোটের মধ্যকার যে আলোচনা, এই আলোচনার সাথে আমার মনে হয় না যে সরকারের সাথে জোটকে অথবা বিরোধী দল সরকার কিভাবে ডিল করছে সেই আলোচনাটা আসলে মেলানো যাবে। এখন আপনি ধরেন সরকার যেহেতু এটা কোনো দলের সরকার না, সরকার এটা আপনার জনগণের তার মানে সরকার, আপনি নির্বাচিত পুরোপুরি সরকার। অস্বীকার করছেন না যে এনসিপি ডেপুটি স্পিকারের পদ চেয়েছে জোটের কাছে? না না, আপনি একটা বিষয় দেখেন, ধরেন আপনি ললিপপ খাবেন কি খাবেন না সেটা অন্য বিষয়, ধরেন কিন্তু আপনি সংস্কার নিয়ে যে প্রতারণাটা করছেন জাতির সামনে, আপনি যখন সংস্কার পরিষদে শপথ নিলেন না, শপথ না নেওয়ার পর থেকে জুলাই সনদ বাস্তবায়নের, যদিও সংসদের প্রথম অধিবেশনের পূর্ব পর্যন্ত আমরা আসলে ডিসাইসিভলি কিছুই বলতে চাচ্ছি না এখন, কারণ আমরা দেখেছি বাংলাদেশে বিভিন্ন সময় আপনার সরকার সবসময় চাপের মুখেই আপনার এই সংস্কার দাবিগুলো বাস্তবায়ন করে অথবা সংস্কারের দিকে যায়। কারণ আমরা যখন সংস্কারের কথা বলবে, আপনি কিন্তু কখনোই দেখেন নাই যে কখনোই কোনো সরকার সংস্কারের কথা বলছে। সংস্কার আসলে এটা ডিসেন্ট ভয়েস। যখন আপনার যখন সরকারে থাকে, যত অল্প সময়ের জন্য হোক না কেন, সে তখন সরকারের থাকা অবস্থাটাকে সম্পূর্ণভাবে কুক্ষিগত করে এবং সম্পূর্ণ কন্ট্রোলটা চায়। সংস্কারের দাবিটা সবসময় তাদের কাছে থাকে যখন যারা সরকারের বাইরে থাকে। এখন আমরা এখন ধরেন সরকারের বাইরে, বিএনপি যখন সংস্কারের কথা বলেছিল তখন তারা সরকারের বাইরে ছিল। একটা সময় তারা দেখেছে সংস্কারে আলাপে না গিয়ে তাদের পক্ষে বৃহত্তর জনগোষ্ঠী এবং অ্যাক্টিভিস্ট যারা আছে, যারা আসলে সত্যিকার অর্থেই বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তনকে আপনার ধারণ করে এবং এটার জন্য কাজ করে যাচ্ছে, তাদের সাথে তারা সুর না মিলালে তারা বৃহত্তর জনগোষ্ঠীকে একমত করতে পারছে না, একসাথে রাখতে পারছে না। তখন কিন্তু তারা সংস্কার দাবি নিয়ে এসেছিল। কিন্তু যেই মুহূর্তে মনে হলো যে জনগণের ম্যান্ডেট তাদের পক্ষে যাবে অথবা আপনার রাজনীতিতে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হলো, যে ভ্যাকুয়ামের সুবিধাটা তারা নিতে পারে, তখন কিন্তু তারা সামহাও বিভিন্নভাবে সংস্কারের আপনার বাইরের অথবা আমরা বলবো নিজেদের ঘোষিত যে এজেন্ডা আছে তার বাইরে গিয়ে কাজ করছে। সো আমার কাছে এই প্রশ্নটার একটা সিম্পল ইয়ে হলো যে জামাতের সাথে কিংবা 11 দলীয় জোটের মধ্যকার কি আলোচনা, কে কি পদ নিবে, এই সবগুলো জায়গা আপনার এটা একটা আলাদা আলোচনার বিষয়। এটার সাথে কখনোই আপনি সরকারের সাথে, সরকার জনগণের সাথে যে প্রতারণাটা করছে, সরকার তো বিরোধীদের সাথে প্রতারণা করছে না, সেই প্রতারণা আলাদা তো আলোচনা গণভোটের থেকে সাথে। আমি খুব সাধারণ একটা তথ্য জানতে চেয়েছি, সেটি হচ্ছে যে এনসিপি থেকে যে জামায়াতের কাছে ডেপুটি স্পিকারের পদ চাওয়া হয়েছে, এরকমও শোনা যাচ্ছে যে ডেপুটি স্পিকার পদটি জোটের পক্ষ থেকে এনসিপিকে দেওয়ার জন্য মৌখিকভাবে জামায়াতকে এনসিপি জানিয়েছে। এটি কি সত্য কিনা? এই তথ্য আসলে আমার কাছে নেই। কারণটা হলো যে ডেপুটি স্পিকার পদের যেই আপনার জামাতের কাছে চাওয়া হয়েছে, এটা কিন্তু আমরা মিডিয়া মারফত জানতে পেরেছি। এটা কিন্তু আপনার কোনো নোট নেই কিংবা এটা কিছু চাওয়া হয়েছে এরকম কোনো দলিলও কিন্তু নেই। সো যেটা আসলে মানে অ্যাকচুয়ালি জামাতকে দেওয়া হবে কিনা অথবা বিরোধী দলকে দেওয়া হবে কিনা, সেটার এখন পর্যন্ত কোনো ভিত্তি নাই। তো সেটার উপর ভিত্তি করে যদি আমাদের কোনো নেতৃবৃন্দ অথবা তারা যদি নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করে থাকতে পারে, তাহলে আমার মনে হয় না যে আলোচনাটা এখন এই মুহূর্তে প্রাসঙ্গিক না, যে আসলে কি চেয়েছে অথবা কি পেয়েছে এটা এখন প্রাসঙ্গিক না। আপনি বলছেন যে আলোচনা প্রাসঙ্গিক না, কিন্তু আপনি এটি বলছেন না যে এই ধরনের এটি চাওয়া হয়নি। না না, একটা বিষয় দেখেন, যেহেতু এখানে আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার, আপনি একটা সমঝোতার মধ্যে আছেন, আলাপ তো অনেক ডাইমেনশন থেকে হবে, আলাপ শুধুমাত্র একটা ডাইমেনশনে হয় তা কিন্তু না। ধরেন তো আমি যদি এটাকে নাও বলে দেই, আমার মনে হয় এটাও যেহেতু এটা অজ্ঞেয়, আমার কাছে এটা জানা নাই, এটা হানা কোনোটাই আমি জানি না। আপনার কাছে আমি আবার ফিরে আসব, যখন ফিরে আসব যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে এনসিপির যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ দেশের মানে আপনাদের দলের বেশ কয়েকজন নেতা জানতে চেয়েছেন যে জামায়াতের সাথে এনসিপির জোট আর কতদিন থাকবে। এটি কি আপনি জানেন কিনা যে এই জোটে আপনারা আর কতদিন থাকবেন? এবং আপনারা তো প্রথমে বলেছিলেন যে এটা একটা নির্বাচনী জোট, এখন তো নির্বাচন চলে গেছে, এখন আবার শোনা যাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনও আপনারা জামায়াতের সাথে করবেন। তাহলে এই জোট আসলে কতটি নির্বাচন পর্যন্ত থাকবে সেরকম কোনো উত্তর আপনার কাছে আছে কিনা? এই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে ফিরবো। ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, এই সরকার দায়িত্ব গ্রহণের পর দিনই সায়ন্ত, আপনার নিশ্চয়ই মনে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে মব কালচার শেষ। উনার ঘোষণার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা সহ 3 কর্মকর্তাকে জোর করে কার্যালয় থেকে বের করে দেওয়া হলো। বরিশালে আদালতের এজলাসে কি হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন। এরপর সুপ্রিম কোর্টে আইনজীবীদের কক্ষে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং এই 3 ক্ষেত্রে বিএনপি পন্থীদের জড়িত থাকার অভিযোগ অ্যাটলিস্ট মিডিয়াতে সেরকমই এসেছে যে বিএনপি পন্থীরাই জড়িত। এখন মব কালচার তো স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী শেষ, এটাকে আমরা কি কালচার নামে ডাকবো যদি একটু বলেন ডাক্তার সাহেব? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনায় আলতাফ পারভেজ ভাই আছেন, আলাউদ্দিন আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। মব কালচার শেষ বলতে বাংলাদেশের যে ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নানান সময় হয়, ঘনবসতিপূর্ণ বিভিন্ন সংকটে জর্জরিত একটা দেশ, এখানে চাইলেই এক কথায় শেষ হয়ে যায় এমন তো নয়। আর আক্ষরিক অর্থে মব কালচার শেষ উনি বলেছেন আর শেষ হয়ে গেল,
এইভাবে বিষয়টা না দেখে আমরা বরং দেখতে পারি তিনি মব কালচারকে নিরুৎসাহিত করেছেন এবং আইনের মাধ্যমে এটাকে কিভাবে বন্ধ করা যায়, যে মব কালচার যাতে কেউ না করে, আইনের প্রতি শ্রদ্ধা রাখে, কেউ যদি অন্যায় করে তার বিচারটা আইনের মাধ্যমে হবে, সেইটাকে উৎসাহিত করতে চেয়েছেন, আমি এটুকু বুঝেছি। কারণ একজন ব্যক্তি, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হন আর প্রধানমন্ত্রী হন আর রাষ্ট্রে যেই হন, তিনি শুধু বলে দিলেন যে এটা শেষ, আর তার কথা মেনে সব শেষ হয়ে গেল, এই বাস্তবতা বাংলাদেশে কখনো ছিল না, এখনও নেই, ভবিষ্যতে হয়তো হবে না। কিন্তু সরকারের পক্ষ থেকে অন্তত এই বার্তাটা আমরা পেয়েছি যে মব কালচারকে তারা প্রেশার গ্রুপ হিসেবে বলে কোনো গ্রুপকে বৈধতা দেবে না। মব কালচার কেউ করলে সেটাকে উৎসাহিত করবে না বা উস্কে দিবে না, সেটাকে বাধা দেওয়ার জন্য চেষ্টা চালাবে এবং আইনের আওতায় আনার চেষ্টা চালাবে। সেই ক্ষেত্রে আগেও আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিএনপির প্রধান তারেক রহমান, তিনি বিভিন্ন সময় তার দলকে যেভাবে চালাতে চেয়েছেন, তার বার্তাটা তৃণমূল পর্যন্ত তার অনেক নেতাকর্মী পড়তে পারেননি বা গ্রহণ করেননি। এখনও এই সরকারের প্রধান হিসেবে তারেক রহমান যেটা চাইছেন, বা তার অনেক নেতারা, সিনিয়র নেতা বা বিভিন্ন নেতারা যেভাবে চাইছেন, দলের নেতা কর্মীরা অনেকেই এখনও সেই চাওয়াটাকে প্রাধান্য দিয়ে যে চলা দরকার দেশের স্বার্থে, দলের স্বার্থে, ভবিষ্যৎ বাংলাদেশের স্বার্থে, সেটি অনেকে করছেন না। উচিত হলো দলকে ভালোবাসলে, নেতাকে ভালোবাসলে, দেশকে ভালোবাসলে তাদের এই নেতাদের নির্দেশ এবং তাদের যে রাষ্ট্র পরিচালনার যে তাদের যে পালসটা, সেটা বুঝে চলা, এবং কেউ যদি বুঝে না চলে তার বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নেওয়া সরকারের পক্ষ থেকে, এবং দল হিসেবে বিএনপিরও তাদের এই নেতাকর্মীদের বিরুদ্ধে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় যেরকম ব্যবস্থা নিত সেটা অব্যাহত রাখা। তাহলে আমরা আস্তে আস্তে হয়তো এটা কমে আসতে দেখব। জি, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা যে ব্যবস্থা নিয়েছেন মূলত বহিষ্কার করেছেন, যেহেতু তখন বারবারই বিএনপির পক্ষ থেকে যারা এসেছেন বিভিন্ন টকশোতে তারা বলেছেন তো আইন শৃঙ্খলা তো আমাদের হাতে নেই, এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কাজে আমরা কোনো অ্যাকশনে যেতে পারছি না। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের হাতে এবং সেই সরকারের মূল দায়িত্বে আছেন এখন বিএনপি। তারা ক্ষমতা গ্রহণের পরের চিত্র যদি একটু তুলে ধরি, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS এর প্রতিবেদন বলছে যে 2026-এর ফেব্রুয়ারি মাসে 12 তারিখে নির্বাচন হয়েছে। ফেব্রুয়ারি মাসে 351টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যাতে নিহত হয়েছেন 10 জন, আহত 1933 জন। 351টির মাঝে 337টিতেই বিএনপি জড়িত। না, আমি নিজেও প্রত্যাশা করি এবং দাবিও করব যে এটা সত্য যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যেসব অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আসতো, তখন তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিত এবং এটা বলা হতো, বা আমি নিজেও অনেকটা জায়গায় বলেছি যে সরকার বা পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না, বিএনপি তো চাচ্ছে ব্যবস্থা নেক শীর্ষ নেতৃত্ব। এখন দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে তো বিএনপি বহিষ্কার বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বাইরে তাদের তো আর আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ নাই, সেটা সরকারে আছে। এখন যেহেতু সরকারে বিএনপি, পুলিশ তাদের হাতে আছে, সুতরাং শুধু দলীয় ব্যবস্থা না, সেই জন্য আমি বলেছি দুইটাই, যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও সরকারের নেওয়া উচিত, আর দল হিসেবে বিএনপির সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। এবং সেই উচিত কাজটা যদি তারা না করে, তাহলে অতীতের যে প্রতিশ্রুতি এবং এখনকার কাজ দুইটা না মিললে জনগণের কাছে একটা ভুল বার্তা যাবে যে কথা বলছে, যে কথা যেটা চাচ্ছে বলে প্রকাশ করছে, তারা কাজে সেটা করছে না। ফলে দল হিসেবে দলের নেতাকর্মী তাদের দায়িত্ব দলকে ভালোবাসলে, তাদের নেতাকে ভালোবাসলে, দেশকে ভালোবাসলে এই নির্দেশনা মেনে রাজনীতি করা। আর দল হিসেবে বিএনপির এবং সরকার হিসেবে বিএনপি সরকারের উচিত তারা যে বক্তব্য ইন্টারিম গভর্নমেন্টের সময় দিয়েছে সেটা কাজে পরিণত করে দেখানো। জি, আমি আপনার কাছে আবারও আসবো। জনাব আলতাফ পারভেজ, আপনার কাছে যেতে চাই। এই যে এই সরকার ক্ষমতা গ্রহণের পর যে দুটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হলো, একটি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আগের সরকারের একজন উপদেষ্টাকে নিয়োগ, আরেকটি বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশ ব্যাংকের যে ঘটনাটি ঘটলো সেটি নিয়ে, এবং নবনিযুক্ত গভর্নর বলা হচ্ছে যে তিনি ব্যবসায়ী, এবং ব্যবসায়ী হিসেবে বাংলাদেশে এর আগে কেন্দ্রীয় ব্যাংকের কোনো গভর্নর নিয়োগ হয়েছে বলে আমার জানা নেই। নবনিযুক্ত এই গভর্নর নির্বাচনের আগে ঋণ খেলাপি ছিলেন, পরবর্তীতে বিশেষ বিবেচনায় তার ঋণ রিস্কেডিউল করা হয়েছে। তিনি লবিস্ট হিসেবে কাজ করেছেন তৈরি পোশাক খাতের, অ্যাটাবের এবং ঢাকা চেম্বারের।
এখন তিনি কতটা স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করতে পারবেন নাকি যেন তিনি বেশি স্বাধীনতা না চান সেই বিবেচনায় তাকে বসানো হয়েছে, আপনার কি পর্যবেক্ষণ? সেটা বলছি, তার আগে একটু এই যে গভর্নরের যেভাবে প্রাক্তন গভর্নরের বিদায় এবং নতুন গভর্নরের অভিষেক হলো, এটা তো খুব সুখকর হলো না একটা দেশের জন্য, এটা তো অনেক লজ্জার বিষয় হলো। গভর্নরকে মিছিল করে বিদায় দিতে হবে কেন? এবং আমার সহালোচক সায়ন্ত ভাই বললেন যে এটার একটা ফয়সালা হওয়া উচিত, আইনগত পদক্ষেপ নেওয়া উচিত, কিন্তু আমরা দেখলাম মিছিলকারীদেরই জয় হলো। নতুন গভর্নর মিছিলের পরপরই নিয়োগ পেলেন, কিন্তু পুরনো গভর্নর বিদায় নিলেন। তার মানে এই ধরনের মিছিলকারীদের কিন্তু এক ধরনের আশকারাই দেওয়া হলো। একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক তো একটা বিশেষায়িত প্রতিষ্ঠান। অর্থমন্ত্রীও খুব বেশি কঠোর বার্তা না, এই নিয়ে কিছুই বলা হয়নি, কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমরা জানি না। তো এই যে একটা নজির আমরা বারবার একটা দেশে স্থাপন করি, একজন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নতুন সরকার যদি পুরনো গভর্নরকে না রাখতে চান, সুন্দরভাবে বিদায় দেওয়া যায়। এবং এই যে বিদায় এবং গ্রহণের যে সংস্কৃতি আমরা কায়েম করে রেখেছি, এইটা কিন্তু একটা জাতীয় লজ্জার ব্যাপার। ফলে আমি বলবো নতুন সরকারের একদম প্রথম দিকের একটা খারাপ নজির হয়ে থাকলো এটা, যদি এই মিছিলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়। এবং যাকে গভর্নর নিয়োগ দেওয়া হলো, দেখুন একটা দেশে যখন নতুন রাজনৈতিক সরকার আসে, আমি বলবো এই ধরনের পদে তারা তাদের পছন্দসই ব্যক্তিদের নিয়োগ দিবে, এটা বিস্ময়কর কিছু নয়, এটাই স্বাভাবিক। কিন্তু যাকে নিয়োগ দিবে তার উপর জনগণের ভরসারও একটা ব্যাপার আছে, জনগণের সন্তুষ্টিরও তো ব্যাপার আছে। এবার যাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া হলো, তিনি কি করবেন তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আমি বলবো যে খুব বেশি ভরসা তৈরি হলো না। সাধারণত এই পদে একজন খ্যাতনামা অর্থনীতিবিদ, যার অতীত কাজের সঙ্গে জাতি পরিচিত, দেশবাসী পরিচিত থাকে, তাকে নিয়োগ দেওয়া হয়। যার ম্যাক্রো অর্থনীতি নিয়ে একটা নানা পদক্ষেপ, নানা কর্মতৎপরতা সম্পর্কে জনগণ জানে, জাতি অবহিত থাকে, তাকেই নিয়োগ দেওয়া হয়। এই ক্ষেত্রে আমরা দেখলাম বিএনপি তার দলের সাথে যুক্ত একজন ব্যবসায়ীকে নিয়োগ দিল। এইটা আমি বলবো জনগণের খুব বেশি আস্থা তৈরি হলো না। এখন দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে বিএনপির অর্থনীতি বিষয়ে চিন্তাভাবনা উনি কিভাবে বাস্তবায়ন করেন এবং আমাদের জন্য কি করেন। এই হলো। একটা বিরতিতে যাচ্ছি দর্শক, একটা বিরতিতে যাওয়ার সময় হলো, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, ইসমাইল মির্জাপুর মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। আলাউদ্দিন, আপনার কাছে যেতে চাই, যেটি আপনার কাছে বিরতির আগে প্রশ্ন করেছিলাম, সেটি হচ্ছে যে এনসিপির সাধারণ সভায় এটি নিয়ে কি আলোচনা হয়েছে কিনা যে এনসিপি আর কতদিন জামায়াতের সাথে জোটে থাকবে, এবং আপনারা কি আদৌ জানেন কিনা যে আপনারা আর কতদিন জোটে থাকবেন? কেননা আপনাদের আহ্বায়ক এই প্রশ্নের কোনো সঠিক বা সোজাসাপটা উত্তর দেননি। প্রথমত আমি খুব আনন্দিত একটা ব্যাপারে যে এনসিপির সাধারণ সভায় কি আলাপ আলোচনা হয় তা মিডিয়া থেকে শুরু করে জাতি খুব গুরুত্ব সহকারে তাকিয়ে থাকে, এবং সেখানকার একেবারে ব্যক্তিগত যেই প্রশ্ন এবং তার উত্তরে আহ্বায়ক কি রেসপন্ড করেছেন সেগুলো যে এত সূক্ষ্মভাবে গবেষণা হয়, এটা এনসিপির একজন কর্মী হিসাবে আমাদের জন্য খুব আনন্দের বিষয়। এবং বাংলাদেশে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাধারণ সভা নিয়ে এ ধরনের আলাপ আলোচনা হয়েছে কিনা, হয় কিনা আসলে জানা নেই। এবং এটাও আর একটা আপনার আনন্দের বিষয় যে আমাদের ইনার যে পটেনশিয়াল এবং নিজেদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্বের জায়গাটা, এটা আমাদের শক্তির একটা বড় জায়গা নির্দেশ করছে। তো এবং একই সাথে যে জোট প্রক্রিয়ায় আসলে তো জোট না, আসলে এটা সমঝোতা। জোট হলে জোটের নামটাম হবে, এবং এটা জোট হতেও পারে যেহেতু আপনার এখন মূলত আপনার রাজনীতিটা কিন্তু বিএনপির হাতে। বিএনপি বলতে সরকারের হাতে। জোট না সমঝোতা, জোট আর সমঝোতার ভিতর পার্থক্য কিভাবে করছিলেন? সমঝোতা হলো আপনার কেবলমাত্র কৌশলগত বোঝাপড়া। আর যখন রাজনৈতিক জোট হয় তখন জোটের একটা নাম থাকে, জোটের একটা কমন ইশতেহার থাকে, জোটের একটা কমন রাজনৈতিক গোল থাকে। এখন আমরা চাই না যে সরকার এমন কিছু সিদ্ধান্ত নিক যে সরকারের এগেনস্টে রাজনীতি করতে সবগুলো রাজনৈতিক দল একজোট হয়ে যায়। আপনি একটা বিষয় মাথায় রাখতে হবে যে বিরোধিতার যেই জায়গাগুলো, এনসিপি তার জায়গা থেকে বিরোধিতা করে যাচ্ছে, জামাতে ইসলামী তার জায়গা থেকে বিরোধিতা করে যাচ্ছে, এবং অন্যান্য রাজনৈতিক দলও তার জায়গা থেকে বিরোধিতা করে যাচ্ছে। আবার যারা সিভিল সোসাইটি মেম্বার সায়ন্ত ভাইয়ের মতো, তারাও কিন্তু তাদের জায়গা থেকে বিরোধিতা করছে। এখন জুলাইয়ের পরের যে সরকার, যে নির্বাচন হলো, সেই নির্বাচনের মাধ্যমে আসা সরকার
যদি জন আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং জুলাই সনদ থেকে শুরু করে সংস্কারের পুরো আকাঙ্ক্ষাকে একপাশে রেখে যদি সরকার পরিচালনা করতে চায়, তাহলে কিন্তু এই সরকারের এই কাজকে থামানোর জন্য সরকারের বাইরে সবগুলো রাজনৈতিক বর্গ তারা কিন্তু এক হয়ে যাবে, তখন সমঝোতা থেকে জোট হয়ে যাবে। হ্যাঁ, এটা শুধুমাত্র এনসিপির জন্য না। এখন আমরা দেখছি বিএনপির অ্যাকশন কি, অথবা এই সরকারের অ্যাকশন কি। সরকার যদি আগামীতে আমরা দেখি যে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করছে, কিন্তু জুলাই সনদ আপনার প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন শুরু করছে, এবং আপনার তার মানে আমরা যেটাকে বলি গণতান্ত্রিক গ্রামার মেনে সরকার পরিচালনা করছে, তাহলে কিন্তু আপনি আর জোট দেখতে পাবেন না। আপনি দেখবেন এনসিপি তার জায়গা থেকে আপনার কাজ করে, তখন তো আমাদের আর কমন যে আপনার জায়গা, যে জায়গা আপনাকে মুভমেন্ট করতে সেটা থাকবে না। এনসিপি এবং জামায়াত কি একই জোটে থাকবে কি থাকবে না, সেটি আসলে নির্ভর করছে আচ্ছা একই সমঝোতায় থাকবে কি থাকবে না, এবং এই সমঝোতা আস্তে আস্তে জোটে রূপান্তর হবে কিনা সেটি আসলে ডিপেন্ড করছে বিএনপির উপর, সরকারের উপর। জি। আর স্থানীয় সরকার নির্বাচন আপনারা একসাথে করছেন এরকম একটি খবর শোনা যাচ্ছে, এটা কি সঠিক? আমরা কিন্তু সংবাদ সম্মেলন করেছি এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির 6 সদস্যের আমি একজন সদস্য। আমরা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছি যে আমরা সারা দেশে, যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে কোনো মার্কা নেই, হ্যাঁ, এবং জামাতের তাদের আলাদা রাজনৈতিক আপনার স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারে আপনার সেন্টার থেকে বলে দিয়েছে আপনার সেরকম জোটার কোনো সুযোগ নেই। তো আমরা বলেছি সারা দেশে আমরা এককভাবে নির্বাচন করব। আমরা হয়তোবা ঢাকার মতো জায়গায় আমরা 2 জায়গায় নির্বাচন করব না, হয়তোবা আমরা একটা জায়গায়, কারণ আমাদের সেই সক্ষমতা নাই যে পুরো ঢাকার প্রায় আপনার 1.5 কোটি ভোটারকে টার্গেট করে একটা স্থানীয় সরকার নির্বাচন করা, এটার জন্য যে রিসোর্স দরকার, অর্গানাইজেশন দরকার, সেটা আমাদের নেই। আমরা হয়তো ঢাকার ক্ষেত্রে অথবা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে নির্বাচন থেকে বিরত থাকতে পারি, বাট আমরা চেষ্টা করব আমাদের যে রাজনৈতিক দলের সদস্য আছেন তাদেরকে দিয়ে নির্বাচন করানোর। মূল জায়গাটা হলো স্থানীয় সরকার নির্বাচনের সাথে রাজনৈতিক দলের কোনো দূরতম সম্পর্ক নেই। যে সম্পর্কটা আছে এটা আসলে একটা ডিফ্যাক্টো সম্পর্ক, একটা আপনার সামাজিক বোঝাপড়া। তো সেই জায়গা থেকে আমরা এটা বলতে চাই না যে স্থানীয় সরকার নির্বাচন এনসিপি এইভাবে করবো ওইভাবে করবে। এনসিপি এটা কোনো কাজ না। স্থানীয় সরকার নির্বাচন সমাজের স্থানীয় গ্রহণযোগ্য ব্যক্তিবর্গ দ্বারা পরিচালিত হবে, এবং আমরা যেহেতু স্থানীয় সরকার কমিশনে আমরা আপনার সংস্কারের প্রস্তাব দিয়েছি, সেই প্রস্তাব অনুযায়ী আপনার স্থানীয় সরকার আপনার সংস্কার বাস্তবায়ন হয়েছে অনেক ক্ষেত্রে, সেখানে মার্কা থাকবে না, আরও অন্যান্য অনেকগুলো বিষয়ে আমরা সেটার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই যে সেখানে নির্বাচনটা যাতে সহজভাবে হয়, যাতে যেহেতু ইতিমধ্যেই আপনার এই সরকার দলীয় প্রশাসক বসিয়ে স্থানীয় সরকারের প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণ ইতিমধ্যে করে ফেলেছে। তো একটা রাজনৈতিক দল হিসেবে, বিরোধী রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে ভিজিল্যান্ট থাকতে হবে যাতে এই প্রশাসকের মাধ্যমে এই নির্বাচনটাকে সরকার কক্ষিগত না করতে পারে, একই সাথে নির্বাচনে যাতে রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে। তো আমাদের অবস্থাটা বলতে পারেন একটা বৃহৎ রাজনৈতিক পরিসর থেকে এনসিপি প্রিপারেশন নিচ্ছে সরকারকে যে কোনো মূল্যে নির্বাচনকে যাতে প্রশ্নবিদ্ধ না করতে পারে, নির্বাচনকে যাতে দলীয় অধীনে না নিয়ে আসতে পারে, সেই জায়গা থেকে আমরা কাজ করব। কিন্তু আমরা এখানে মার্কা দিয়ে নির্বাচন করব, সমঝোতা করব, এই জায়গাটা আসলে আলোচনা বিষয় না। মার্কা দিয়ে তো আসলে নির্বাচন করার সুযোগ থাকছে না, কিন্তু আপনারা একসাথে কাজ করবেন কিনা সেটি আসলে নির্বাচনের আগেই দেখা যাবে, এবং তখন নিশ্চয়ই আপনার সাথে আবারও কথা হবে কোনো টকশোতে। আমরা একটু জনাব আলতাফ পারভেজ আপনার কাছে যেতে চাই, একটি খবরের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়ার আগেই নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে গেছেন। 10ই ফেব্রুয়ারি এ সংক্রান্ত গেজেট জারি হয়েছে, কিন্তু বিজি প্রেসের ওয়েবসাইটে এই গেজেটটি নাই, এবং সে কারণে এটি নিয়ে আলোচনা হচ্ছে। কেননা এই ধরনের গেজেট জারি হলে সাধারণত সেটি বিজি প্রেসের ওয়েবসাইটে থাকে, কিন্তু সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি ছিলেন শফিকুল আলম, তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা কোনো আইন লঙ্ঘন করেননি। আপনি কি একমত প্রধান উপদেষ্টা কোনো আইন? এরকম একটা প্রজ্ঞাপন আইনের বিধান অনুযায়ী তো করতে পারে ক্যাবিনেট, কিন্তু এটা কি ঘটেছে যেহেতু বিজি প্রেসের ওইখানে নেই আর এখানে আছে, একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। এখন বিজি প্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে তখন অন্তর্বর্তী সরকারের নির্দেশ অনুযায়ী তারা এটি তাদের ওয়েবসাইটে দেননি। তো এই যে তার মানে একটা লুকোচুরির ব্যাপার আছে এখানে। এই লুকোচুরি কেন আমরা জানি না, এবং ক্ষমতা ছাড়ার 2 দিন আগে কেন এরকম একটা প্রজ্ঞাপন জারি করতে হলো, এরকম একটা সিদ্ধান্ত নিতে হলো। মানে এগুলো হলো আমাদের দেশের অতীত কালচারের, অতীত রাষ্ট্রীয় সংস্কৃতিরই একটা অবক্ষয়িত দিক আর কি, যে এখানে ক্ষমতা ছাড়ার আগে আমি আমার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আগামী 1 বছরের জন্য ভিআইপি মর্যাদা নিয়ে নিলাম। এটা একটা কৃত্রিম, আমি বলবো কিছুটা অপ্রাসঙ্গিক একটা সিদ্ধান্ত হলো, এবং অনাকাঙ্ক্ষিতও বটে। কারণ ডক্টর ইউনূসকে কেন আগামী বছর এই ধরনের নিরাপত্তা দিতে হবে? শেখ হাসিনার আমলে আমরা দেখেছি উনি ওনার পরিবারের অনেকের জন্য এরকম নিরাপত্তা নিতেন, এবং সেগুলো জনগণ ভালোভাবে নেয়নি। এই সিদ্ধান্তটাও আমি বলবো অনাকাঙ্ক্ষিত, অপ্রয়োজনীয়, এবং ওনার জন্য কিছুটা বিতর্ক তৈরি হলো আর কি এর মধ্যে দিয়ে।
জনাব আলাউদ্দিন, আপনি মাথা নাড়ছিলেন, একটু যদি বলেন আপনি ছোট করে একেবারে। আমি জানি যে এনসিপিও দল হিসেবে এটার প্রতিবাদ করেছে, তারা বলেছে যে এটি মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো। না, প্রথমত আপনার 111 গভর্নমেন্ট তখনও তারা 3 মাসের জন্য এটা রেখেছে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রতিটা প্রধান উপদেষ্টা 3 মাসের একটা প্রভিশন আছে। তারা যেহেতু একটা গুরু দায়িত্ব পালন করেন, তারপরে তার প্রতি ঝুঁকি থাকতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, না উনি বিষয়টা বুঝতে হবে যে উনি যে 18 মাস সময় এখানে অতিবাহিত করেছেন, উনি কিন্তু বাংলাদেশের অলিগার্ক থেকে শুরু করে আপনার আওয়ামী এস্টাবলিশমেন্টের পুরোটা ধসিয়ে দিয়েছেন এবং বিশ্বব্যাপী উনি বিভিন্নভাবে যেভাবে আপনার বৈশক্তি, বিশেষ করে ভারতের প্রপাগান্ডাগুলো এবং ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা নতজানু নীতির পরিবর্তে একটা শক্ত অবস্থান নিয়েছে, সেই জায়গা থেকে এটা প্রয়োজন। এবং কিন্তু সেটি ওয়েবসাইটে কেন দেয়া হয়নি না, সেটা নিয়ে আমি মন্তব্য করবো না, এটা আমি জানি না। কিন্তু আমার কাছে যেটা ভাই বললেন যে এটা বিতর্কিত, আমার কাছে মনে হয় এটা জাতীয় হিসেবে আমরা অসহায় অবস্থায় আছে। যে আপনি নিরাপত্তার যে পরিস্থিতি দেখেন, যদি ধরুন কালকে দেখেন সাবেক প্রধান উপদেষ্টা বাসায় ঢিল মারেছে, তার বাসার আপনার গেটে আপনার তার অথবা তার গ্রামীণের গিয়ে আপনার কাঁচ ভেঙে দিয়েছে, এটা কি খুব সুখকর হবে? এটা গভর্নমেন্টের উচিত ছিল যে দ্রুত জিনিসটাকে আগেই নির্বাচনের পূর্বে এই প্রতিশ্রুতিতে যাওয়া, যে এই সরকারের যারা দায়িত্ব পালন করেছেন ইনডেমনিটি না, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় দায়িত্ব মানে যেটা বলবো যে অডিটের আওতায় আসতে হবে যদি তারা কোনো অন্যায় করে থাকে। কিন্তু অবশ্যই তার নিরাপত্তাটা এই অভ্যুত্থানের স্বার্থে, অভ্যুত্থানের পরবর্তী সময়ের যে একটা জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে কেন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হবে না? এটাও তো ঘোষণা করা উচিত ছিল, বিশেষ করে শীর্ষ সমন্বয়ক তাদেরকে প্রথমেই যদি অতি গুরুত্বপূর্ণ না তাদের নিরাপত্তার ব্যবস্থা করে, যদি তখন নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সেটি করা, নিরাপত্তার ব্যবস্থা করলে তখন আমরা তাদেরকে ধরতে পারতাম। যে আজকে আমরা যারা রাজনীতি করছে, মানে বিশেষ করে শীর্ষ সমন্বয়ক যারা ফ্রন্টে ছিল ধরেন, তাদের তো আপনার জীবনের সংখ্যা ছিল মানে এখনো আছে। ধরেন যদি ঝুঁকিটা দেখেন, আমার জায়গাটা হলো যে আমরা কেন রাষ্ট্রের আপনার সব নাগরিকের জন্য প্রথমত, দ্বিতীয়ত হলো যে পরিবর্তনের যারা কাণ্ডারি তাদেরকে কেন আমরা ধারণ করতে পারি না, আমরা কেন তাদেরকে শুরুতে নাকচ করে দিই? অধ্যক্ষ ইউনূস কোনো সাধারণ ব্যক্তিত্ব না। এই অবস্থার পরে অন্তর্বর্তীকালীন সরকার একটা কিভাবে ধারণ করব? ডেফিনেটলি আমি মনে করি বিষয়টি নিয়ে আলোচনা না করে আমরা ধারণ করব না, আলোচনা না করে না। প্রথমত আপনার এই নির্বাচনের জন্য ওনাকে নাগরিক সংবর্ধনা পাওয়া উচিত। আমরা কিন্তু ওনাকে সেই জায়গায় দেখছি না। আমরা ওনাকে এখন কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, এবং কাঠগড়ায় কারা দাঁড় করাচ্ছে? এক্সট্রিম আওয়ামী লীগ। তারপর আস্তে আস্তে আমার বড় ভাই অভ্যুত্থানের একজন মহানায়কের ভূমিকা আমার কাছে আছে, আলতাফ ভাই পর্যন্ত। মানে এটা হলো যে খুব সফট জায়গা থেকে আওয়ামী লীগ পর্যন্ত। কেন আমরা কি তার ডিউ ক্রেডিটটা দিচ্ছি না? তো এই নির্বাচনের জন্য কি মানে যদি বলেন সব দায়িত্ব না, আমি আলতাফ পারভেজের কাছে এই প্রশ্ন নিয়ে আসব যে কেন উত্তরটা দিতে চাই। দেখুন, এই নির্বাচনের প্রসঙ্গ উঠছে এবং নির্বাচনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে কৃতিত্ব দিতে চাচ্ছেন আমার সহ আলোচনা। আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে নির্বাচন পেছানোর জন্য অনেক ধরনের ঘটনা ঘটিয়েছে। তাদের জনগণের কাছে এটা প্রতিবাদও হয়েছিল যে এই সরকার নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে। আমি বলবো এই যে বাংলাদেশের সময় মতো একটা নির্বাচন হলো 18 মাস পরে, এবং নির্বাচন যে সুষ্ঠুভাবে হলো এর পুরো কৃতিত্ব রাজনৈতিক দলগুলোর। তারা এই নির্বাচনটা আদায় করে নিয়েছে এবং জনগণ যে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে এই পুরো কৃতিত্ব দিতে হবে জনগণকে। এই সরকার গত 18 মাস জনগণকে মোটেই নিরাপত্তা দিতে পারেনি। বিপুল মানুষ গণপিটুনিতে এবং মব সন্ত্রাসে মারা গেছে। ঢাকার বুকে, কেন্দ্রীয় ঢাকায় মানে ঘন্টার পর ঘন্টা পত্রিকা অফিস জ্বলেছে। এই সরকার কোনো দায় নির্বাচন সময় মতো হওয়ার কৃতিত্ব রাজনৈতিক দলগুলোকে দেন, তাহলে এই সময়ে যে মব সন্ত্রাস এবং যে সন্ত্রাস হয়েছে, মানুষ মারা গেছে, সেটির দায়ভার কেন রাজনৈতিক দলগুলোকে? না, সেগুলো হয়েছে মানে সরকারের সেগুলা দমন করার দায়িত্ব ছিল। সরকারের দমন করার ব্যর্থতার জন্য একের পর এটা হয়েছে। আর যেটা ভিআইপি সংস্কৃতির কথা বললেন, এই এক লাইন বলে আমি শেষ করছি। দেখুন, জুলাইয়ের অভ্যুত্থানের তো স্পিরিট হলো আমরা কাউকে অতি গুরুত্বপূর্ণ বিবেচনা করব না, সবার নিরাপত্তার দায়িত্ব নেব। সেই সংস্কৃতি থেকে আবারও আমরা একজনকে বিচ্ছিন্নভাবে কেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলছি? তার নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, তার মতো সকলের নিরাপত্তা সহ। কিন্তু ওনাকে কেন বিচ্ছিন্নভাবে আগামী 1 বছর বিশেষ নিরাপত্তা দিতে হবে? ওকে, উনি এটা যদি দাবিও করে থাকেন ক্যাবিনেটের কাছে, এটা অনেক আগেই হতে পারতো। এটা নির্বাচনে নতুন সরকার আসার 2 দিন পরে এত লুকোচুরি করে দেওয়ার তো প্রয়োজন ছিল। 2 দিন আগে করা হয়েছে। ডক্টর সায়ন্ত, আপনার কাছে আসতে চাই।
ইরান ইস্যুতে বাংলাদেশের বিবৃতি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। ইরানের ওপর এটি ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটা সুস্পষ্ট সন্ত্রাসী হামলা, অথচ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে সেখানে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হয়, কিন্তু ইরানের আক্রমণের কোনো উল্লেখ সেখানে ছিল না। এমনকি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নামও সেখানে উল্লেখ করা হয়নি। এবং 2 তারিখ এর পর দিন তারা আরও একটি সংবাদ বিজ্ঞপ্তি দেন, যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে সরকার জানতে পেরেছে সুনির্দিষ্ট আক্রমণের মাধ্যমে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করা হয়েছে এবং বাংলাদেশ ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে একদিন পরে জানতে পারলো যে ইরানের উপর আক্রমণ হয়েছে। বিবৃতি দেখে তো সেটাই মনে হয়েছে। আমেরিকা এবং ইসরায়েল, বিশেষ করে আমেরিকার নেতৃত্বে, এটা বিশ্ব স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আগ্রাসী আক্রমণের মাধ্যমে। এটা সারা পৃথিবী জানে, সরকারের না জানার তো কোনো কারণ নাই। এখন সরকার কোনো কৌশলগত কারণে হয়তো শক্তিধর কোনো রাষ্ট্রকে প্রতিপক্ষ বানাতে চায় না, সেই কৌশলের অংশ হতে পারে এটা। তবে সত্যকে সত্য বলতে হবে যে আমেরিকা আমাদের এখানে উন্নয়নের অংশীদার, সেটা আমরা স্বীকার করি, এবং তাদের দ্বারা আমরা উপকৃত হই নানান সময়, সেটা আমরা স্বীকার করি। সেই কৃতজ্ঞতা জানিয়েও এটা পাশাপাশি বলতে হবে যে সারা পৃথিবীর দায়িত্ব তাদেরকে আমরা লিখে দেইনি, বা সারা বিশ্ববাসী লিখে দেয়নি যে যে দেশে যখন ইচ্ছা তারা আক্রমণ করতে পারে, যে দেশের সরকার প্রধানকে বা রাষ্ট্রপতিকে যখন সারা ইচ্ছা হবে ভিসা ছাড়াই তাদের দেশে নিয়ে যেতে পারে, কোন দেশে কে ক্ষমতায় থাকবে কে থাকবে না তারা নির্ধারণ করে দিতে পারে, কোন দেশে আক্রমণ চালিয়ে কোন জায়গায় তাদের অনুগত শাসন তারা চালু করবে, এটা করবে। এটা না, এই কারণে আলোচনা করতে চাই যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাকে এই সরকার বসিয়েছে, বলা হচ্ছে যে তিনি একটি নির্দিষ্ট দেশের পারপাস সার্ভ করছেন এবং সেটি আসলে এই ধরনের কি বলবো, এই ধরনের বিবৃতি বা সংবাদ বিজ্ঞপ্তি যখন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করছে, তার মাধ্যমে সেই ন্যারেটিভটাই আসলে শক্তিশালী হচ্ছে যে একটি বিশেষ দেশের ইঙ্গিতেই আসলে পররাষ্ট্রমন্ত্রীকে বসানো হয়েছে। এই আলোচনায় আমি আপনার কাছে ফিরে আসবো, একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, আবারও ফিরে এলাম ইস্পাহানী মির্জাপুর মুক্তবাক অনুষ্ঠানে। ডাক্তার সায়ন্ত, আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং যে প্রশ্নটি বারবার উঠছে সেটি হচ্ছে যে সরকার একটি বিবৃতি বা সংবাদ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে দিতে পারে না, সে সরকার আসলে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে, সেটি নিয়ে জনগণের মনে এক ধরনের উদ্বেগ দেখা দিয়েছে। আমার মনে হয় সরকারের তরফ থেকে প্রথম যেটা দেয়া হয়েছে সেটা দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি যে জনপ্রত্যাশা পূরণ করেনি এবং ন্যায়সঙ্গত স্টেটমেন্ট সেটা নয়। পরবর্তীতে আয়াতুল্লাহ আলী খোমেনির নিহত হওয়ার খবরের পরে যে বিবৃতি দিয়েছে সেটা সহানুভূতি জানানোর বিবৃতি, সেটা প্রতিবাদের বিবৃতি নয়। সরকারের তরফ থেকে যেখানে যে অন্যায় হয় সেটার প্রতিবাদ জানানোর মতো যে ভাষা, সেটা তাদের প্রকাশ করা উচিত। ইন্টারিম গভর্নমেন্টের সময় অনেক রকমের ত্রুটি বিচ্যুতি অনেক কিছুই আমরা সমালোচনা করেছি, তাদের অনেক কিছুই ঠিক হয়নি, কিন্তু পররাষ্ট্রনীতি অনুসরণ করে ইন্ডিয়ার বিরুদ্ধে যেই শক্ত বিবৃতিগুলো তখন আমরা দেখেছি, সেটা বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকারের সময় আমরা দেখিনি। সুতরাং এখন ইন্ডিয়া হোক, আমেরিকা হোক, বন্ধু রাষ্ট্র হোক, যারাই হোক, পাকিস্তান হোক, যারা অন্যায় করবে, অন্যায়ের বিরুদ্ধে যেন আমরা অন্তত একটা বিবৃতি দেওয়ার সৎ সাহস দেখাতে পারি, এইটা আমাদের প্রত্যাশা থাকবে। এবং যেটা হয়েছে, এটা যদি আপনি যেটা বলছেন পররাষ্ট্রমন্ত্রীর কথা, যে তিনি একটা বিশেষ দেশের পক্ষ হয়ে আসছেন কিনা এই অভিযোগ যে উঠেছে, যদি সেটা হয়েও থাকে, একটা বিবৃতি একজন মন্ত্রীর বা একটা মন্ত্রণালয়ের বা একজন ব্যক্তির বিবৃতি থাকে না, এটা সরকারের বিবৃতি হয়ে যায়। সুতরাং সরকারকে সেটা ভাবতে হবে যে এদেশের জন আকাঙ্ক্ষা যেটা এবং জনগণের যে পালস, সেই পালস তাদের সমর্থন নিয়েই যেহেতু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, সে জনগণের পালসটা সরকার যদি বুঝতে ব্যর্থ হয় তাহলে তারা অনেক কিছু হারাবে। সেই ক্ষেত্রে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সেটা বুঝে চলা উচিত। ভুল হয়, সেই ভুল শুধরানোরও সময় থাকে,
সামান্য শুধরেছে সহানুভূতি জানিয়ে, এখন নিন্দা জানিয়ে, প্রতিবাদ জানিয়ে আরও বিবৃতি বা তাদের অবস্থান পরিষ্কার করলে এই ভুলটাকে শুধরে নেওয়া হবে বলে আমার ধারণা। জি, জনাব আলতাফ পারভেজ, এই একই প্রসঙ্গে জানতে চাই। আসলে যদি সরকারের বিবৃতির কথা বলেন, আমিও অসুখী বা অসন্তুষ্ট, কারণ এটা আমাদের যে সংবিধানের স্পিরিট, আমাদের জাতির যে আকাঙ্ক্ষা, সেটার প্রতিফলন ঘটেনি। এটা ইরানে তো আসলে আগ্রাসন চালানো হয়েছে, প্রথমে সার্বভৌমত্ব প্রথম তাদেরটাই লঙ্ঘন করা হয়েছে। তো সেই দিক থেকে সরকারের বিবৃতি বাস্তবসম্মতও নয়। কিন্তু মুশকিল হয়েছে কি, সরকার কোন বাস্তবতায় বিবৃতিটা দিয়েছে সেটাও একটু ব্যাখ্যার দাবি রাখে। সেটা হলো সরকার দেখছে যে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ সৌদি আরব, কাতার, দুবাই এসব জায়গায় ইরানের চেয়ে বেশি। সরকার সেই জন্য প্রথম দিকে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে গিয়েছে, কিন্তু বিবৃতিটায় যদি প্রথমেই ইরানের আগ্রাসনের ব্যাপারটাও কোনোভাবে আসতো, সরকারকে মানে এই সমালোচনার মুখে পড়তে হতো না। আমি বলবো এখানে নবীন সরকার, নতুন সরকার, এবং সায়ন্ত ভাই যেটা বললেন, এই সরকারেরই পুরো দৃষ্টিভঙ্গির প্রতিফলন এরকম একটা বিবৃতি। ফলে এইটার জন্য এককভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে যদিও দায়ী করা যায় না, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমার বলবো ড্রাফটিংয়ের বা দৃষ্টিভঙ্গির এখানে সংকীর্ণ প্রকাশ ঘটেছে। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ব্যর্থতা বটে, কিন্তু সরকার কিন্তু খুব বাংলাদেশ এই মধ্যপ্রাচ্য যুদ্ধে খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশানে আছে। কারণ মানে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের বাইরে আরও 10টি দেশ যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই বাকি 10টি দেশে বাংলাদেশের অনেক স্বার্থ রয়েছে, এবং স্বার্থটা বেশ বড় আমাদের অর্থনীতির জন্য। ফলে সরকারকে খুব আসলে জটিল পরিস্থিতিতে পড়তে হচ্ছে। ভারসাম্য রক্ষা করে এখানে মানে পদক্ষেপ নিতে হবে, সহানুভূতি জানাতে হবে, বিবৃতি দিতে হবে। সেই ভারসাম্যটা প্রথম দিকে হোঁচট খেয়েছে, কিন্তু পরে সরকার একটু ভারসাম্য আনার চেষ্টা করছে। কিন্তু ভবিষ্যতেও সরকারের জন্য এই যুদ্ধে একটা জটিল অবস্থা বা জটিল প্রতিক্রিয়া অপেক্ষা করছে। জনাব আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে যেতে চাই। নাহিদ ইসলাম বলেছেন যে গণভোটের গণরায়কে আদালতে নেওয়া হলে আপনাদের রাজপথে নামতে হবে। এই প্রসঙ্গে একটু জানতে চাই যে সেটি আসলে মানে রাজপথে নামার যে বিষয়টি, এটি কি জামাতের সাথে একজোট হয়ে হবে, নাকি আলাদা করে এনসিপি আলাদা করে আন্দোলনে যাবে, এবং আসলে আপনারা কতটা কঠোর অবস্থানে যাবেন যদি সরকারি বিষয়ে? না, প্রথমত আপনার এটা তো খুব স্বাভাবিক যে আমরা দেখেছি জুলাইয়ে যখন আপনার রিট করা হয়েছিল, এই হাউজেরই একজন সম্মানিত সাংবাদিক এবং আইনজীবী যে আপনার গুলি করার বৈধতাকে চ্যালেঞ্জ করে, তখন কিন্তু আমরা দেখেছি রিট খারিজ হয়ে গিয়েছিল এবং সরকার গুলি করা অব্যাহত রেখেছে এবং এটার পরিণতি কিন্তু ভোগ করতে হয়েছে। হাইকোর্টকে অথবা আপনার বিচার ব্যবস্থাকে যারা আসলে জনরায়ের এগেনস্টে দাঁড় করাতে চায়, তাদের পরিণতি আমরা জুলাই দেখেছি, সামনের দিনগুলোতে দেখতে হবে। এখন এনসিপি কিছু করলেই আপনি যেটা জামাতের সাথে মানে এই প্রেম ফোবিয়া থেকে আমরা বের হতে পারছি না, এখন আমার জানা নাই। এনসিপি বলেছে হ্যাঁ এনসিপি অবশ্যই রাজপথে নামবে, এবং এনসিপি রাজপথে নামলে এনসিপির পথ ধরে, যেহেতু এনসিপি ডাকছে, এনসিপি প্রথম এই আহ্বানটা জানাচ্ছে, সো এনসিপির এই আহ্বানের কারা সাড়া দেবে এটা কিন্তু আমরা জানি না। যদি এখানে জামাত সাড়া দিয়ে দিবে, যদি এখানে আপনার বিএনপির একাংশ সাড়া দিয়ে দিবে, অথবা যদি অন্য রাজনৈতিক দল সাড়া দিয়ে দিবে। এখন আপনি যে ডাকছে এবং এইটার যে একটা ঐতিহাসিক গুরুত্ব, বিশেষ করে গণরায়কে অস্বীকার করার, বাংলাদেশে কখনোই গণভোটের রায়ের পর এই রায় উল্টে দেওয়ার ঘটনা ঘটে নাই। চতুর্থবার গণভোট হলো এবার। যদি এই ঘটনাটা ঘটে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে বাংলাদেশ আবার একটা বড় ক্রাইসিসে পড়বে। সাংবিধানিক বলেন, আপনি স্বাভাবিকভাবে দেখেন যেই গণভোট নিয়ে রিট করা যাচ্ছে, একই গণভোটের সাথে যে সংসদ নির্বাচন হলো, যাদের মাধ্যমে নির্বাচন হলো, তাদের বৈধতাকেও কিন্তু আবার আরেকটা রিটের মাধ্যমে আপনার চ্যালেঞ্জ করা যায়। যদি সেটা কোনোভাবে কোনো আপনার বিচার বিভাগ যদি সেই আপনার সেতে ইতিবাচক রায় দেয়, তাহলে কিন্তু এই সরকারের বৈধতায় কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। মানে আপনি আইনি জটিলতার কিন্তু কোনো শেষ নেই, কারণ আইন তো আসলে জনরায়ের উপর ভিত্তি করে যে আপনার সংসদ, সেখানে আইন পাস হয়। এখন আপনি তো সংসদের চেয়ে একটা বড় কিছু, আপনি একটা গণভোটের মাধ্যমে জনরায় নিয়েছেন, নেওয়ার পর আপনি যেই সংসদের কাছে বিচার বিভাগ দায়বদ্ধ, আপনি সেই বিচার বিভাগকে ব্যবহার করে আপনি গণরায়কে, গণরায়ের প্রাসঙ্গিকতা, গণরায়ের ভিত্তি, এই সংসদের ভিত্তি, মানে সংসদ যে নির্বাচনের মাধ্যমে, যে স্বাভাবিকভাবে এটা একটা আপনার বিশেষ
পরিস্থিতিতে নির্বাচন হয়েছে, যে সংসদটা স্টাবলিশ হলো, আপনি সেটাকে যখন আপনি প্রশ্ন তুলছেন, এটা কিন্তু শেষ কিন্তু আমরা বুঝতে পারছি না। তো আমরা সতর্ক করে দিচ্ছি, যদি এখনোই আপনার সরকার তার জায়গা থেকে জি। এই জনরায়ের যে জনরায়ের প্রতি শ্রদ্ধা না জানায় এবং জুলাই তাহলে সনদ বাস্তবায়ন রাজপথে যাবে এনসিপি। রাজপথে যাবে এবং এটা এনসিপির জন্য ফরজ হবে জি। যে এই বাংলাদেশকে ক্রাইসিস থেকে বের করে নিয়ে এসে সঠিক রাস্তা নিয়ে আসা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল রাত 11টায় আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।